আমাদের আবারও দেখা হবে লোকেশে। এলিজাবেথ তেমন মাথায় নিল না কথাটা, চলে গেল। তাকবীরও গাড়ি ঘুরিয়ে চলে আসে। সেদিন সেই জায়গা থেকে চলে আসলেও ঘর থেকে বের হতে পারেনি। এক অচেনা মেয়ে রাজত্ব কায়েম করে নিয়েছিল তার অন্দরমহলে। লোক লাগিয়ে এলিজাবেথের চাচাতো ভাই শিহাবকে ক্লাবে আনায় তাকবীর। শিহাব তখন মাদকে পুরোপুরি ভাবে আসক্ত। তাকবীর শিহাবের কাছ থেকে জানতে পারে এলিজাবেথ এতিম। পরবর্তীতে এলিজাবেথের পরিবার নিয়ে আর মাথা ঘামায়নি তাকবীর। শিহাবকে শাসিয়ে এলিজাবেথকে স্কুলে ভর্তি করার কথা বললেও পরবর্তীতে বিদ্বেষমূলক কিছু কথা ভেবে তার হতে দেয় না। এই মেয়ে আগুন সুন্দরী, যেখানেই যাবে সকলে ভস্য হবে এর রূপে। সকল প্রকার সাইড ইফেক্ট ভেবে এলিজাবেথকে স্কুলে পড়ানোর চিন্তাভাবনা বাদ দিল তাকবীর। শিহাবকে টাকা দিয়ে এলিজাবেথের ব্যাপারে খোঁজখবর নিতে সবসময়। অতিরিক্ত টাকা বাড়িয়ে দিত এলিজাবেথের জন্য। মাঝে মধ্যে নিজের শখ করে অনেক কিছু কিনেও দিত এলিজাবেথের জন্য। তবে তার কিছুই পেত না এলিজাবেথ। শিহাব সবকিছু নিজের নাম করে ইব্রাতকে দিত। তাকবীরের ভয় এলিজাবেথ শিহাবের কুদৃষ্টি থেকে একটু একটু ছাড় পেলেও একেবারে মুক্তি পায়নি। কথায় আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। সুযোগ পেলে এলিজাবেথের স্পর্শগত জায়গায় হাত ছোঁয়াতো শিহাব। সেসব কিছুই ছিল তাকবীরের অজানা। এক নাজুক মেয়ের এক দর্শনের স্তম্ভিত সে। ছটফটে মনকে কোনোভাবেই মানতে পারত না তাকবীর। অবুঝ বাচ্চার মতো সে মানতে নারাজ মেয়েটা এখনো বাচ্চা। শিহাবকে টাকা খাইয়ে এলিজাবেথের বিয়ে আটকে রাখতে পারলেও নিজের ছটফটে মনকে বেঁধে রাখতে পারত না তাকবীর। বারবার ছুটে যেত এক পলক এলিজাবেথকে দেখার জন্য। শিহাবকে বলে প্রায়শঃ এলিজাবেথকে বাসা থেকে বাইরে বের করত তাকবীর। যে সকল কিছুই সবিতা বেগমের অজানা ছিল। ইব্রাতকে স্কুল থেকে আনার বাহানা দিয়ে এলিজাবেথকে বাসা থেকে বের করত শিহাব। যেদিন এলিজাবেথ বাইরে বের হতো সেদিন অযাচিতভাবে তাকবীরের সাথে দেখা হতো যেতে থাকে পথে। বোকা এলিজাবেথের কাছে তা অযাচিত থাকলেও প্রেমিক পুরুষ তাকবীরের কাছে ছিল তা প্রি প্ল্যান। তাকবীর একটা সঠিক সময়ের আশায় চেয়েছিল যেদিন একেবারে নিজের কাছে নিয়ে আসতে পারবে তার এলোকেশিকে। তাজুয়ার দেওয়ানের নজর থেকে এলিজাবেথকে আড়াল করে রাখার জন্য বারবার দেখা তৃষ্ণা পেলেও নিজের মনকে শুকিয়ে রাখত শুধুমাত্র এলিজাবেথের সেফটির কথা ভেবে। এত কাছে আর একই শহরে থেকেও তাদের দেখা হতো তাদের বছরে 1 কিংবা 2 বার। এভাবেই পেরিয়ে যায় 4টি বছর। প্রিয়দর্শনীর আশায় চেয়ে থেকে থেকে আজ মিটিয়ে নিচ্ছে সকল তৃষ্ণা তাকবীর। সুযোগ সন্ধানী শিকারীর মতো এলিজাবেথের নিক্ষিপ্ততার সুযোগ নিয়ে কপালের প্রান্ত পথে বেবি হেয়ারগুলো বড় হয়ে কপালের দুপাশে টেম্পোরাল রেখার ঊর্ধ্বভাগে বিছিয়ে রয়েছে এলিজাবেথের। তাকবীর পলকহীনভাবে চেয়ে হাত তুলল চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে নিজের করা প্রতিজ্ঞার কথা ভেবে নিজেকে সংবরণ করে নিল। পদ্মফুলের ডগার অংশে স্নিগ্ধ রঙের রাঙান ঠোঁট গোল করে ফু দিল। এক পশলা উষ্ণ হাওয়ায় উড়ে গেল চুলগুলো। সন্ধি ফিরে ফিরল এলিজাবেথ। ঘাড় বাঁকিয়ে তাকালো তাকবীরের দিকে। তৎক্ষণিৎ তাকবীর ব্যস্ত গলায় বলতে শুরু করলো, ছুঁইনি আমি, কথা দিয়েছি তোমার অনুমতি ছাড়া স্পর্শ করব না তোমায়। এক চিলতে হাসি দিল এলিজাবেথ, ধাতস্থ গলায় শুধায়, আমি জানি। ন্যাশো হাই তুলে ডলতে ডলতে লিভিং স্পেসে আসে। এ দুদিন রিচার্ড নিজের সাথে সকলের ঘুমও হারাম করে রেখেছিল। হঠাৎ রিচার্ডের নিস্তব্ধতা দেখে এই সুযোগে একটু ঘুমিয়েছিল ন্যাশো। পর্যাপ্ত ঘুম পরিপূর্ণ হবার আগেই এক গার্ড গিয়ে ডেকে দিল। কাউচে বসা লুকাসকে দেখতে পেয়ে সকল ঘুম উবে গেল ন্যাশোর। কিছু বলতে উদ্যত হবে তখন কারো পায়ের শব্দ ভেসে আসে। ঘাড় বাঁকিয়ে দুজনে একসাথে উৎসুকভাবে পেছন ফিরে তাকালো। রিচার্ডকে দেখে ভুরু কুচকে ফেলে ন্যাশো। চোখে সন্দেহ সংকুচিত হলো। হঠাৎ রিচার্ডের ড্রেস অ্যাপের এত পরিবর্তন ঘটার কারণ বুঝে উঠতে পারল না। গিরগিটির থেকে দ্রুত রং পাল্টিয়ে ফেলেছে রিচার্ড। নামের এই রহস্যময় মানব কিছুক্ষণ আগেও ন্যাশো দেখে গিয়েছে রিচার্ড কিভাবে গতকালের পোশাক শরীরে চাপিয়ে উন্মাদনায় মেতে উঠে ড্রাগ টানছিল। অথচ এখন কি ড্রেসিং লুকে এক হাত পকেটে ঢুকিয়ে অ্যাটিটিউড নিয়ে আসছে। বরাবরের মতোই সম্পূর্ণ কালোতে আবৃত রিচার্ড। তবে আজ ভিন্নতা এসেছে শুধু হেয়ার স্টাইলে। রিচার্ড কখনো চুলে ওয়েট জেল ইউজ করে না। কালো রিপড জিন্স এর সাথে ইঙ্ক করা কালো শার্টে জাল দিয়ে খাড়া খাড়া করে রাখে চুলে। খুবই অ্যাটাটিক লাগছে গ্যাংস্টার বসকে। শার্টের হাতা কোণই পর্যন্ত ফোল্ড করে রাখা পরিপাটি করা, বা হাতের কোণের নিচে জয়েন্ট হাড়ের গৌর বর্ণের শিরার উপর আচ্ছাদিত P6-এর ব্যানক্রাফট সিলভার ব্রেসলেট। বুকের সামনে দুটি বোতাম খোলা ফলস্বরূপ সুবিস্তৃত শক্তপোক্ত সুটাম বুক ভাসমান। অধমাঙ্গে পরিহিত কালো স্নিকার্সের চপচপ শব্দে দফারফা করে সরাসরি ন্যাশোর সামনে দাঁড়ায় রিচার্ড। গা থেকে ভেসে আসা ডার্ক পারফিউমের কড়া ফ্র্যাগ্রেন্স মত্ত করে দিচ্ছে চতুষ স্পর্শ। রিচার্ডের ঠোঁটের কোনায়ও
ঝুলে আছে প্রত্যাশিত আন্তরিক হাসি। ন্যাশো লুকাসের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল। লুকাস ন্যাশো একে অপরের দিকে চাওয়াচাই করে তপ্তশ্বাস ফেলে দুজনেই চলে গেল তৈরি হওয়ার জন্য। লুকাস কিছুক্ষণ আগে মাত্রই আসলো রিচার্ডের কলে। এবার একমাত্র সৃষ্টিকর্তাই জানে জরুরি কল আর ট্রিপের পেছনে কি রহস্য লুকিয়ে রেখেছে এই রহস্যময় মানব। ন্যাশো কিছু পল বেসমেন্টের শাটারের সামনে দাঁড়িয়ে নিজেকে মনস্থির করে ব্যগ্র পেয়ে হেঁটে ভিতরে ঢুকলো। ন্যাশোর কথায় পুরো 18 ঘন্টা পর আজ ইব্রাত আর সবিতা বেগমকে পানি দেওয়া হয়েছে, সেই সাথে কিছু খাবারও। খাবার হিসেবে মজুদ ছিল শুকনো খড়খড়ে রুটি আর গুড়। 5 দিন পর সবিতা বেগমকে খাঁচা থেকে বের করা হয়। দীর্ঘদিন অনাহারে থাকার কারণে খাবার দেখে ঝাঁপিয়ে পড়ে তার ওপর। খিদা পেটে শুকনো দুটো রুটি চোখের পলকে খেয়ে শেষ করে ফেলে, কিন্তু পরে আর তা পেটে রাখতে পারল না কই। খালি পেটে অতি তৃষ্ণায় বেশি পানি খেয়ে ফেলায় পর সহসাই পেটের ভিতর মোচড় দিয়ে উঠল তৎক্ষণাৎ। এক নাড়াতেই পাকস্থলী উগড়ে বেরিয়ে এলো সকল খাদ্যকণা। বমি করতে করতে রক্তবমি শুরু হয়। মায়ের ওই অবস্থা দেখে নিস্তেজ শরীর নিয়েও ইব্রাত ছুটে যেতে চায় মায়ের কাছে। শিকল দিয়ে হাত পা বেঁধে রাখার কারণে যেতে পারে না। দূর থেকে মায়ের করুণ পরিণতি দেখে হাউমাউ করে শুধু কাঁদে ইব্রাত, কিছুই করতে পারে না। ন্যাশোর কর্ণপাত হলে ন্যাশোর আদেশে সবিতা বেগমকে অন্য কক্ষে নিয়ে রাখা হয়। তারপর থেকে আর মুখে পানিও তুলছে না ইব্রাত। শরীর একদম স্যাঁতস্যাঁতে মেঝের সাথে মিশে গিয়েছে। গোসলের অভাবে শরীর থেকে ঘামের বিদঘুটে বিশ্রী গন্ধ নির্গত হয়। ন্যাশো সরাসরি এসে দাঁড়ায় দুর্বোধ্য ইব্রাতের সামনে। কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে ইব্রাত। টানানো চোখগুলো গর্তের ভেতর চলে গিয়েছে অনাহারে। ন্যাশোকে দেখার সাথে সাথে ঝুলে যাওয়া চোয়ালে খুশির ঝিলিক ফুটে ওঠে ইব্রাতের, যা ন্যাশোর ক্রোধ আরও বাড়িয়ে দিল। রুষ্ট গলায় বলল, মরতে চাও? গলা দিয়ে শব্দ বের হয় না ইব্রাতের। দুর্বল চিত্তে অস্পষ্টভাবে আওড়ায়, হ্যাঁ চাই তো, ওই যে আপনার প্রেমে। অহর্নিশে কর্ণপাত হতে জল শক্ত হয়ে যায় ন্যাশোর। চেঁচিয়ে বলল, হ্যাভ ইউ গন ম্যাড? আই জাস্ট ফল ইন লাভ। নেশা কেটে গেলে খেয়ে নিও। বলে হনহনিয়ে চলে যায় ন্যাশো। সহসায় নিষ্পলক তাকিয়ে থাকলো ইব্রাত ন্যাশোর যাওয়ার পানে। হঠাৎ এক ফিসেল হাসির দেখা মিলল ঠোঁটে। লাজুক হাসিতে শ্যামবর্ণের মুখশ্রী লাল হয়ে যায়। ক্যালিফোর্নিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। 1850 সালে যুক্তরাষ্ট্রের 31তম অঙ্গরাজ্য হিসেবে এটি অন্তর্ভুক্ত হয়। জনসংখ্যায় ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য এবং আয়তনে এটি যুক্তরাষ্ট্রের 3য় অঙ্গরাজ্য। ক্যালিফোর্নিয়াকে প্রকৃতির রাজ্যের রাজকন্যা বলা হয়। এখানকার মানুষের বসবাস প্রকৃতির সঙ্গেই। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য প্রতি বছর নানান দেশ থেকে ছুটে আসেন অসংখ্য পর্যটক। ব্যয়বহুল এই যান্ত্রিক শহরের মানুষগুলো যন্ত্রণের মতো তাদের জীবনযাত্রা। যান্ত্রিক শহরের মানুষের মনও যান্ত্রিক মেশিনের মতোই। আমেরিকার সবথেকে বড় বিমানবন্দর হল ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর, যা কলোরাডো রাজ্যে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম এবং বিশ্বের 2য় বৃহত্তম বিমানবন্দর। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত। এর ছাদ তিব্বতী তাঁবুর মতো দেখতে, যা রকি পর্বতের অনুকরণ করে তৈরি করা। এই বিমানবন্দরে প্রায় 100টিরও বেশি গেট রয়েছে এবং 3টি টার্মিনাল, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যাত্রীদের জন্য। টার্মিনাল সি দিয়ে বের হয় রিচার্ড। তার সুবিস্তৃত সুঠাম দেহের পেছন থেকে আবছা আবছা আচ্ছাদিত হয় মার্শালের দৈহিক গঠনের 2 পুরুষ, রিচার্ডের বিশ্বস্ত কালাচান আর মানিক চান। টার্মিনালের প্রধান ফটক পেরিয়ে পার্কিং লটের অভিমুখে হলে পেছন থেকে ভেসে আসে কারোর উচ্ছ্বাসিত কণ্ঠস্বর, যেন নিজের সম্পূর্ণ হুজুক পুরুষালীর রুক্ষ কণ্ঠস্বরে ঢেলে দিয়েছে। রিচার্ডের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। ভিনদেশী হয়েও নতুন জায়গায় এসে এভাবে কারোর মুখে নাম শুনেও তার অভিব্যক্তিতে কিঞ্চিত উৎকণ্ঠা প্রতিফলিত হয়নি। সাধারণ চিত্তে পেছন ফিরে রিচার্ড। এক কোট শুট পরিহিত পোস্ট লোকের আনন্দিত অবয়বের দৃষ্টিকোণ হলো। হাতে বিশাল বড় ব্ল্যাক রোজের ফ্লাওয়ার বুকে। তার পাশেই ডজনখানেক কালো প্রকাশধারী লোক দাঁড়িয়ে আছে। সকলে শার্টের অন্তরালে গোজা জানকবজের মেশিন। লোকটি দুহাত সরিয়ে এগিয়ে আসলো রিচার্ডের দিকে। চোয়াল ঝুলে যাচ্ছে প্রসারিত হাসির কারণে। লোকটির রত্ন ছায়া রিচার্ডের পায়ের উপর পড়তেই অগ্রিম বার্তা হিসেবে রিচার্ড হাত উঁচিয়ে থামিয়ে দেয় লোকটিকে। ক্লিন শেভের কারণে ধারালো চওড়া তামুক স্টিলের নতুন পাতিলের নিম্ন অংশের ন্যায় চকচক করছে। চুপসে যাওয়া মুখ নিয়ে থেমে যায় লোকটি, তবে খাদে নামে না কণ্ঠ। সেই উচ্ছ্বসিত স্বর কলস্বর থেকে আবারও সন্নিহিত থেকে বলল, ওয়েলকাম ওয়েলকাম ক্রাইম লর্ড।
থেমে রিচার্ডের দুপাশে রক্ষাকবচ আর বাজপাখির চোখে তাকিয়ে থাকা ন্যাশো আর লুকাসের দিকে তাকালো লোকটি। পরপর ওদের শক্ত চিবুকের বিপরীতে আন্তরিক হাসি দিয়ে ফুলের ব্রুকে লুকাসের হাত দিল লোকটি। রিচার্ড লোকটির কাছে ক্ষিপ্ততা প্রকাশ করল, তবে লুকাসের উপর ফুল হাতে নেয়ার জন্য কণ্ঠে কাঠিন্যে বজায় রেখে কাটকাট গলায় বলল, Don't you know that I don't like flower? রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে গলা শুকিয়ে এলো লুকাসের। এক মুহূর্ত ব্যয় করে না লুকাস, পাশের ওয়েস্ট বিনে ব্রুকে ফেলে দিল। লোকটা ভিতরে ভিতরে একটা অপমানিত বোধ হলেও আমলে নিল না তেমন। রিচার্ডের দর্শন পেয়েই সে মহাখুশি। শুধু তেরচা নজরে তাকিয়ে দেখলো গার্ডরা দেখলো কিনা। লোকটা তাকানোর সাথে সাথে গার্ডগুলো মাথা নিচু করে ফেলে। এবার কিছুটা হলেও লজ্জায় স্তম্ভিত সে। Where is the car? অবমূল্যায়িত মানুষটা মনের ভেতরের কষ্ট, ক্রোধ ও হতাশা বিজয়ে পরিবর্তিত হয়। বিজয়ের হাসি দিয়ে অতি উল্লাসে বলল, ওই যে গাড়ি পিছনে বস, আপনার পছন্দের ব্ল্যাক শ্যাক। আঙুলের দৃষ্টি অনুসরণ করে তিনজনেই তাকালো সেদিকে। প্রধান ফটকের অভিমুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের BMW X6 ধরিত্রী যখন আধারে তলিয়ে গিয়েছে। সোডিয়ামের আলোতে BMW এর বিখ্যাত কিডনি গ্রিল, যা গাড়িটার চেহারা আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে ওত পেতে থাকা ব্ল্যাক পান্থারের মতো শিকারী নজরে জ্বলে আছে LED হেডলাইট। বডিতে মডিফাইড আধুনিক ও আভিজাত্যপূর্ণ স্টিম লাইন্ডে রিচার্ডের কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টের স্টিলের অংশে প্রতিবিম্ব পড়তে প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যগ্র পায়ে হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পেছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা করে নেয়। ন্যাশো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে ভুরু উঁচিয়ে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাশো গিয়ে বসলো ড্রাইভিং সিটে এবং অপর প্রান্তের লুকাস। রিচার্ড ড্রাগনের ট্যাটু খচিত হাতের তালুতে ট্যাব নিয়ে কিছু অপেক্ষিত করছে। ন্যাশো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগে গাড়িটি স্থান ত্যাগ করলো এবং এক মুহূর্ত সময় নিল না। এক্সজস্টের বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখলো ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতঃপর গিয়ে অপর গাড়িটিতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার সাথে সাথে সামনের গাড়িটির পেছন নিল। গার্ডরাও গিয়ে বসে পড়ল অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের নাম আলাদ্দিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইতালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকেই নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড়। আরও 6টি দেশে লিঙ্ক আপ আছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসার বিস্তৃতি লাভ করতে পারছে। তাই তো এত তোষামোদ। রিচার্ডও সকল অস্ত্র আলাদ্দিনের কাছ থেকে নিয়ে থাকে। সেখান থেকে এক চালানে সারা বছরের চেয়েও অধিক মুনাফা পেয়ে থাকে আলাদ্দিন। মোট কথা আলাদ্দিন রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার, ভিন্ন পরিপ্রেক্ষিতে। তবে তাদের মধ্যে পার্থক্যতা রাজা ও প্রজার মতো। BMWটি প্রতি 5.2 সেকেন্ডে 0 থেকে 60 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন টার্বোড চার্জড ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যে গিয়ে থামে একটি রিসোর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিসোর্টের। রিচার্ডের গাড়ির পরপরই এসে থামে বাকি 7টি গাড়ি। এল সিস্টেমের একতলা রিসোর্টটি সুবিস্তৃত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসোর্টটিতে। আলাদিন চটজলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে কোন দিকে না তাকিয়ে গমগম পায়ে সোজা ভিতরে যায়। অযাচিত কারণে চওড়া তামুক শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদ্দিন আগে থেকেই পুরো রিসোর্ট বুক করে রেখেছিল। সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া আছে কেউ যেন প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে, বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকে রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসোর্টটি বাইরে থেকে দেখতে যতটা সাধারণ, ভেতর থেকে ঠিক ততটাই আভিজাত্যে ভরপুর। রাজকীয় ছোঁয়ায় সজ্জিত প্রতিটি কোণা। আলাদ্দিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতে হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়াল থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানেও তাকিয়ে আছে মনোমুগ্ধকর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ আর সুখ, অথচ এপারের মানুষগুলোই জানে জীবন কেমন বিভীষিকাময়। ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড পায়ের উপর পা তুলে খোলা বারান্দার সামনে ছোট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, যা সমস্ত শরীর গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে।
সময় যত গড়াচ্ছে ভেতরের পৈশাচিক আত্মা তত নাড়া দিয়ে উঠছে। শক্ত চিবুকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে সমুদ্রের উতাল পাতাল ঢেউ, সামনেই সমুদ্র। কাচের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রিচোর্টের ব্যাপারে রিচার্ডের হতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে অনেকদিন যাবৎ একসাথে পথ চালা। রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করেই জানে আলাদিন। পান থেকে চুন খসলেই যে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করেই জানে। মাফিয়া এর গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সর্বোচ্চ প্রভাব ও নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়তা এবং নৃশংসতাই তাদের সফলতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটি স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পন্ন করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজেকে ক্ষমতা আর প্রভাব ধরে ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে। আর রিচার্ড নামক মানুষটা এতই নৃশংস যে কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক ও প্রতিদ্বন্দ্বী তাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতেও দ্বিধা করে না। আলাদিন মৃদু গলা খাসকির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল, অতঃপর রিচার্ডের সামনে নিয়ে রসালো গলায় শুধালো, বস, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? লুকাস আর নেশো দূরে দাঁড়িয়ে থেকে কিঞ্চিত বিরক্ত হলো আলাদিনের অতিরিক্ত আগলা তোষামত দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটল সমুদ্রে। ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপাস্বরে বলল, হোটেল বের এয়ারের পুরো কন্ট্রোল চাই আমি। লুকাসের দুচোখে সন্দেহ সংকুচিত হলো। নেশোর অভিব্যক্তি স্বাভাবিক, আগেই আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হবে। তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে নেশোর দিকে তাকালে নেশো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিস্ময়ে হতভম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল। অতঃপর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে নতদৃষ্টি নিবিষ্ট রেখে বলল, কাজ হয়ে গিয়েছে বস। তুষ্ট হাসল রনায়। হঠাৎ নেশোর ফোন শব্দ করে উঠে জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতেই শুকনো ঢোক গিলল নেশো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকে ফোন এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, বস, ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত স্রোত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। 2 কথা বলে রিচার্ড ফোন না কেটেই নেশোর কাছে গিয়ে দেয়। নেশো ফোন কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পাই ওপাশ থেকে আগত ধরস্বরী আওয়াজ, রিচার্ড, কাম ব্যাক টু ইটালি, ইটস মাই অর্ডার। জি বস। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। ধ্বংসযজ্ঞের লেলিহান দাউ দাউ করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্রনীল লোচনায়। ক্রোধে কটমট করতে থাকা ধারালো চিবুকে চিবিয়ে চিবিয়ে আওড়ালো, ইজ এভরিথিং ডান? ইয়েস বস। রিচার্ডের ঠোঁটের কোনো এক বক্র হাসি বিভৎস কার্যত কলুষিত মস্তিষ্কে আটতে থাকে ষড়যন্ত্রের ঘনঘটা। মুহূর্তেই অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটল। যেন ক্ষুধার্ত হিংসা সে ভাবেই গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেলল সামনের ছোট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে সিক্ত হয় সাদা টাইলস। দাঁতে দাঁত পিষে অস্পষ্ট স্বরে আওড়ালো, You are fucking welcome to the hell, Red. কর্ণপাত হবার সাথে সাথে নেশাও ফিরে তাকালো রিচার্ডের দিকে। তার ষষ্ঠ এন্ডিও বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্যাংস্টার বসের মুখের উপর কথা বলার সাহস তাদের কারোই নেই। তবুও কিছুটা সাহস সঞ্চয় করলো নেশো। খাদযুক্ত কণ্ঠে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই, বরবাদি ছাড়া। তবুও কেন ফাদারের কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে চাচ্ছেন? ধ্বংসের খেলায় মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাচিক তাণ্ডবলীলায় হস্তান্তরিত হলো। বন্যপ্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীল রক ফুলে ফেঁপে ওঠে। চোখে আগ্রাসী দৃষ্টি পরিবর্তন হয়ে আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়। গুরুগম্ভীর অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় কর্কশ গলায় চেঁচালো, Because I'm addicted. I'm obsessed. I will never let her go. রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না। কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ রিচার্ডের গর্জনে। দাঁড়িয়ে কোমরে গুজে রাখা রিভলভারে গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড। হাত থেকে তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়ার পানে, আবার ক্ষিপ্ত হয়ে তাকিয়ে নেশোর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইওয়ে ধরে। রিচার্ড গাড়ি অটোনোমাসে দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে। পাশের সিটেই পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনাই আলোতে গাড়ির স্টিমলাইটে পড়তেই চকচকে এবং ঝকঝকে আলো উত্তোলিত হচ্ছে ডার্ক রঙের গাড়িটি থেকে। গাড়িটির প্রতিটি কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে।
সড়কটি একটানা চলে। মফস্বলের নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ, কিছু দূরের গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ড অর্ধেক খোলা। বাহির থেকে ব্যস্ত শহরের ঠান্ডা বাতাস হুড়হুড় করে ভেতরে ঢুকছে। হঠাৎ খোলা রাস্তায় গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো। রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুপাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুপাশ থেকে বেরিয়ে আসলো দুটি গাড়ি। অর্ধেক খোলা জানালা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ন্যাশো গাড়ি চালাতে চালাতে রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতঃপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসি একই হাসি দিল। রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটি শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটেই ঝুলে আছে বাঁকা হাসি। তাদের চোখে শীতল কঠোর এক আভা, যেন তারা জানে যে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জনে কেঁপে উঠছে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক পান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতেও তারা আমেজে মেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি অপর আরেকটি গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটি গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো একটা আরেকটাকে ছাড়িয়ে, গতিও সময়ের সাথে। তিনটি গাড়ির অদৃশ্য শক্তিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরো বাড়ে। বাতাসের বিরাট সাপটা তৈরি হয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপর কামড়ে দেয়, যেন রাস্তায় আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতঃপর এক হাত রাখে স্টিয়ারিং হুইল এবং অপর হাত রাখে ইমার্জেন্সি ব্রেকে। দেখাতে শুরু করে নিজের দক্ষ হাতের খেল। একটি সিগন্যাল পরিবর্তনের সাথে রিচার্ড তীব্র গতিতে এগিয়ে গিয়ে লুকাসকে কিছুটা পেছনে ফেলে দেয়। তবে ন্যাশো দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাশো বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমিষে ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চলে যায় রিচার্ড। রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির ট্রেল রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারে গাঁটবাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতল উত্তেজনা দেখা যায়। বরাবরের মতো এবারও ফোঁস নিঃশ্বাস ফেলে লুকাস। ন্যাশো ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বেরিয়ার। এই হোটেলে কুলিং, সিটিং, এয়ার ফ্লো নিয়ন্ত্রণ থেকে শুরু করে অ্যাসিস্ট, আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম এবং অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছুই থাকে। এমনকি সিঙ্গল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথটা সন্ধ্যায় হোটেলে ওঠে। তাকবীর এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্ট নেয়। 27 ঘন্টা জার্নি করে শরীর একদম নেতিয়ে গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢেকে ফ্রেশ হয়ে না খেয়ে ঘুমিয়ে পড়ে। তাকবীর নিজেও ক্লান্ত ছিল, তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে পরে নিজেও গিয়ে ঘুমিয়ে যায়। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে উঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজে কোথাও তাকবীরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেই যে কল করবে। অজানা শহর। ঘাবড়ে যায় এলিজাবেথ। হঠাৎ চোখ যায় ডাইনিং স্পেসে। এগিয়ে যায় এলিজাবেথ। দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশে হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে একটা শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভেতর থেকে বেরিয়ে আসলো একটি গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানা বড়া হয়ে যায় এলিজাবেথ। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়ির দিকে। অসম্ভব সুন্দর শাড়িটি। পরপর বাকি ব্যাগগুলো দেখলো এলিজাবেথ। যত দেখছে চোখে ফুটে উঠছে তত বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটু ছোট চিরকুট। চিরকুটটি পড়তে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে ঠোঁটে। কেন জানি মনে হলো অ্যালোকেশের লাল চুলের সাথে গরনের সোনালের শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশিরে অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে কতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে শাড়ির সাথে ম্যাচিং করে, তাও আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই এফোর্ট আগে কখনো পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভাইয়ের সাহস করে এলিজাবেথের জন্য কখনোই কিছু কিনে এনে দিতে পারত না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরো 8 বছর আগে। মম পরিয়ে দিতে শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দিবে একটা মানুষের আবদার যে এত শখ করে এত আয়োজন করলো। ভাবনার মাঝেই কলিং বেল বাজলো। এলিজাবেথ পিহোহল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুলল এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবে বলল। এলিজাবেথ অবাক খুশি দুটো একসাথেই হলো। মানুষটা কিভাবে জানি না বললেও বুঝে যায় সবকিছু। স্টাফ এলিজাবেথকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাধনী বলতে কিছুই লাগালো না এলিজাবেথ। এগুলোর প্রয়োজন কখনোই হয় না তার।
এমনিতেই রূপে অপ্সরা, শুধু ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে। শাড়িতে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আশ্রিয়ে পিঠে ছেড়ে দিল। শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতো বাঁকামো কোমর উন্মুক্ত, তবে তা লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। সোনালি চুলগুলো যেন দুতি ছড়াচ্ছে চারিপাশ। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নেকপিস আর স্টাড ইয়াররিং পরল। হাতে স্টোনের পাতলা দুটো চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিচের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ, সৌন্দর্য, যে এতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কই থেকে কই নিয়ে গেল, আবার ভাগ্যের পরিণামী তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা? অনেকদিন পরে শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধা হচ্ছে এলিজাবেথের, তবুও লিফট থাকায় বেঁচে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট, ওদের অ্যাপার্টমেন্টের পাশে ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12 ফ্লোরে চাপল। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে এসে পড়তেই চোখ বুঝে ফেলে এলিজাবেথ। এখানে মানুষের সঙ্গম অনেক বেশি, এক প্রকার গিজগিজ করছে মানুষের। চাকচিক্য লাইটের আলোতে জলজল করছে চারিপাশ। সকালে ফুর্তি আমেজে মেতে আছে, সবার হাতে হাতেই ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের কাছে পার্টির জন্য বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষ দেখে মাথার মধ্যে চাপ অনুভূত হয় এলিজাবেথের। আবছা আবছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডের কফিনে সেই দৃশ্য। পুলিশ সাংবাদিকে গমগম করছিল তাদের বাগান। কান্না এসে যায় এলিজাবেথে। হঠাৎ অহর্নিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। রোদ্রের চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গেল পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া, যা প্রবাহিত হলো অম্পকরণে। কারোর গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছুই নেই, আমি আছি তো। চকিতে পেছন ফিরে চাইল এলিজাবেথ। চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা। কৃষ্ণ গহ্বরের দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদস্পন্দনও জমে গেল চোখের পাতারই মতো। মনের অজান্তেই এক হাত চলে গেল বৃক্ষপটে। অনুভব করছে বুকের ভেতরে দ্রিম দ্রিম শব্দ হচ্ছে, যা থামার নামই নিচ্ছে না। চোখ দাঁথানো মুগ্ধতায় একঘুয়ে দৃষ্টিতে তাকিয়েছে সামনের লাশময়ী নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এলিজাবেথের শব্দে ধ্যান ভাঙে, তবে দৃষ্টিভঙ্গ হয় না। একই দৃষ্টিতে চেয়ে থেকে আবেশিত গলায় বলল, হ্যাঁ আমি, তোমার আপনিটা, শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলিয়ে গোল্ডেন কালারের পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিল তাকবীরের কৃষ্ণ গহ্বরে। বাঙালি ছাপের চেহারায় অসম্ভব মায়া ভর করে আছে। তাকবীরের চুলগুলো কোকড়া কোকড়া চুলও এলিজাবেথের পছন্দ না, তবুও কেন যেন এই চুলে তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতায়ও বেশ। ওইদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়। তাকবীরের দেখানো রাস্তা ধরে হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পেছন পেছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোর লেপটে যাচ্ছে। তাকবীর কোনরূপ দোলায়মান না হয়ে আলগোছের শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টার বউয়ের শাড়ির আঁচল ধরাতে আত্মসম্মান কেটে ছোট হয়ে যায়নি। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে বউয়ের পিছু পিছু আঁচল আগলিয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলে চাওয়াকেই উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথের চোখ বড় বড় করে তাকবীরের দিকে পেছন ফিরে তাকালো। এখানে তো কেউই নেই। স্মিত হাসলো তাকবীর, বলল, পুরোটা বুক করেছি আমি। চোখ কট থেকে বেরিয়ে আসবে যেন। এলিজাবেথ ঢোক গিলে বলল, তাই বলে এত বড় জায়গা? অল অফ দিস ফর আওয়ার ফার্স্ট নাইট স্পেশাল। কর্ণপাত হবার সাথে সাথে বুকের ভেতর চাপ দিয়ে ধরল এলিজাবেথের। উৎফুল্ল অবয়ে আধার নেমে আসে। তাকবীর জিপ কাটল। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, কথা পাল্টে বলল, আই মিন, এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার। স্মিত হাসে এলিজাবেথ। ফর্সা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়িও ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে গিয়ে চেয়ারে বসল। এলিজাবেথের অভিমুখে বসল তাকবীর। সবসময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়াম লাইটের সকল আলোগুলো নিভে গেল। আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশের রূপালী থালার মতো গোল চারটিও নেই, নেই চাঁদের আলো। হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে জল বলে আলো ভেসে আসলো। গ্লো স্টিক ছেটানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশ আধারে তলিয়ে যেতেই জল জল আলো জ্বলে উঠল নিচ থেকে। রঙিন ফুল স্টিকের ভিন্ন রঙে ঝলমলে চারিধার। আলোর ন্যায় জলজল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কোনোই বসে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রত্যুত্তরে ফিসলে হাসল, নরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুবই অদ্ভুত। প্রেমের মালা। মানে? এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পানে অনড়ভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছে লোকেশী।
খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। এই ধরনের অভিনন্দন জানালে একেবারেই নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেম বার্তা, প্রশংসা পাওয়ার কিশোরী জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝলো এলিজাবেথের ব্যাপারটা। লজ্জামাখা রক্তিম বর্ণের মুখ দেখে ঠোঁট কামড়ে হাসলো তাকবীর। এলিজাবেথকে সহজতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আটকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। উড়োর উপরে গুজে রাখা আঁচলের কিছু অংশ ভিজে দেয়। তাকবীর খেই হারিয়ে তড়িঘড়ি করে উঠে টিস্যু এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি সরি সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না, আপনি তো আর ইচ্ছে করে এমন করেননি। নিজের কাজে খুবই অনুতপ্ত তাকবীর। মুখগহ্বর একদম চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ড্রাই করে নিয়ে এসো এলোকেশী। কথার সাথে মতামত পোষণ করলো এলিজাবেথ। জানতে চাইল। ওয়াশরুম কোন দিকে? আঙুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর। বলল, ওই দিকে। বলে এলিজাবেথের কিছু যেতে নিয়ে আটকায় এলিজাবেথ। আমি পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বউয়ের শাড়ি আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালেও বউয়ের পেছু পেছু লেডিস ওয়াশরুমে যাওয়াটা দেখায়। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজে ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম। সারি সারি অনেকগুলো বাথরুমে রয়েছে। এলিজাবেথ ফ্যাসেট ছেড়ে ভেজা অংশ পানি দিয়ে ধুতে থাকে। হঠাৎ দমকা হওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্রাগ্রেন্স, স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শির দাঁড়াবে গড়িয়ে পড়ল শীতল ঘাম। ভেসে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরুগম্ভীর কর্কশ গলা। Every time you try to forget who I am, I'll be right there to remind you again. You know me? You know me. আচমকা এক অজানা স্রোত যেন সরিয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোড়ার সাথে সাথে শক্তিশালী এক হাতে এসে গলায় চেপে ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল। গলার চারপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকে গেল। অদৃশ্য শিকলে বাঁধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালো, এলিজাবেথের সমস্ত শরীর শিউরে উঠল। বুকের ভেতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদস্পন্দন বেড়ে যায়। ঘাম হাতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়। হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুৎপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভেতর ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিচ্ছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব। ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। You should not have let him touch you, right, Red? You know what? Because no one touched what belongs to me. রিচার্ডের শরীরের পেশিগুলো টানটান হয়ে আছে। ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে। শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত থেকে এক চুল পরিমাণ সরতে পারে না। যখন চোখের সামনে সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখন মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ। ছটফট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে আওড়ায়। ছেড়ে দিল রিচার্ড এলিজাবেথকে তৎক্ষণাৎ। অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিয়ে গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের লেলিহান দাউ দাউ করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুকে তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছে না এলিজাবেথ। গলার পাশটায় টনটনে ব্যথা করছে। ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে রেখেছে। চোখ দিয়ে আছড়ে পানি ঝরতে থাকে। ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ সিংকে ধরে ওঠে দরজার অভিমুখে হয়ে দৌড়ে পালাতে চাইলে রিচার্ড খপ করে পেছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে। এক ঝটকায় টান দিয়ে পেছনে এনে দেয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে, একটা অবহেলিত বস্তুর মতো। দেয়ালে মাথা টুকে এলিজাবেথের আতকে ওঠে আ বলে, আবারও নিচে পড়ে যায়। দেয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেয়ালে তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীতে রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয়ে একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মনে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসাই চেঁচালো, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্টহাসিতে গা ছমছমে গোমট পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটা কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চাচাও, go ahead. চেঁচাতে চাইল এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়ত্বতা দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুবর। ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে আছে। সে চায় সুখসাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে।
হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেল, এতক্ষণে এত নিশ্চয়ই কেউ না কেউ আসতো। তবে কি ভাবতেই বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চওড়া তামুকে। ক্রোধের পাহাড়ে ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এক মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতি তার ঠাঁই নেই এই নরখাদক জীবনে। গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল এলিজাবেথ। কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে টানটান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভারের আঙুল ঢুকিয়ে শব্দ করছে। এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিল এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। ঠোঁট বাঁকা করে হেসে বলল, পানিশমেন্ট দিতে? এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল। পানিশমেন্ট কিসের? রিচার্ড আগুন বর্জন করল কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। গুটগুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষালীর শক্ত চিবুকে। গুরুগম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে এই ফাকিং মাথা ব্যথায় সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপটে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মুড়ে বসলো এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে এলিজাবেথের লাল রঙের রঞ্জিত ওষ্ঠপুটে আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলে, আমার জন্য দিয়েছো নিশ্চয়ই, তবে আমার এখন একটু মুড নেই। আই হ্যাভ টু ফিক্স দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুব্ধতায় তপ্ত শ্বাস। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভেতরে ঝড় তুলে দেয়। তিরতির করে কাঁপতে থাকে গরম। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগে অনুভব করলো শ্রাবণের ধারা অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফেসেটের নিচে চাপা দিয়ে ধরে রাখে, ট্যাপ ছেড়ে দিয়েছে। পানি সোজা এলিজাবেথের নাকের সরু ছিদ্র পথ দিয়ে ভেতরে যাচ্ছে। ঠোঁটের লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুয়ে মুছে যাচ্ছে। লিকুইড জেলের লিপস্টিক হওয়ায় অল্প সময়ের মধ্যে উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই, এটা শিওর হয়ে রিচার্ড ছাড়ল এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসেটের পাশের খালি জায়গায় ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের সম্ভব শক্তি যেন কে শুষে নিয়েছে। নাকের ভেতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের ক্রোধ যেন আজ সংযম, বাদ মানবে না। ক্ষুব্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুঠি ধরে টেনে সোজা করল। সুগভীর নিকষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকড়িয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। দুহাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছোবেন না আমাকে, আমি অন্য কারোর স্ত্রী। রিচার্ড দু কদম পিছিয়ে গেলেও আবার তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নিরাপত্তা দেখে এলিজাবেথ যেন আরো সাহস পেল। স্বরের দ্বিগুণ তেজ এনে ঝাঁচালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউ সেজেছি, তবে কারোর রক্ষিতা হয়ে নয়, পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদম ছোবেন না আমাকে। রিচার্ড আসামির মতো দুহাত উপরে তুলে সারেন্ডার করে। কপাল কুচকে দু ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে। শেষের দুটি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে, আকস্মিক হামলা করে বসলো এলিজাবেথের উপর। এলোমেলো শাড়ি ভাঁজ ভেদ করে উদীয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এঁটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেলল। আক্রমণাত্মক লুকের ড্রাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এতই দৃঢ় ছিল যে গালের নরমাংস দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল। ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরো রাগ বাড়ে রিচার্ডের। আরো শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভেতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বাইরে বেরিয়ে আসে। তাজা রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এই জন্য তোদের মেয়েজাতকে আমি এত ঘৃণা করি। তোরা শুবি একজনের সাথে আর সংসার করার চিন্তা করবি আরেকজনের সাথে। ছলনাময়ী জাত। এই যে তোর গলারিটা দেখেছিস, এটা আমাকে বহন করে, আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা নোংরা কথা শুনে গা ঘিন ঘিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। মোস্টামুষ্টির ফলে দু শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোরলাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমরে এলোমেলোভাবে বিচরণ করে। জুবুথুবু করে কাঁপছে এলিজাবেথের গড়ন। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝুঁকে পুরুষালী হাস্কি ভয়েসে বলল, স্টপ মুভিং। এভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব।
আমার মনে হয় বাথরুমের সিঙ্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে এলিজাবেথ। তুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের বোকামো কর্মে। দূরে সরে আসলো। এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করে ধরালো। কালচে ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছু করলাম না, এতেই এই অবস্থা। ছ্যা। থেমে। তা তোমার প্রাণের স্বামী কোথায়? ডার্ক রেড। তাকবীরের কথা মনে হতেই গতি হারায় হৃদস্পন্দন। খেই হারিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড। না ফিরে দেখল শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রের পাহাড়। হো হো করে হাসতে থাকলো অযথা। বাইরের পরিবেশ এখনো গমগমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরও বেড়েছে। মদ খেয়ে টাল হয়ে আছে এক একজন। ছেলে মেয়ে সংমিশ্রণভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আরেকজন ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রূপটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভেতর গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থায় এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভে গেল। যে মানুষটা কিছু সময় তাকে সর্বত্র দিয়ে দিয়েছে। এলিজাবেথ ফাঁকা ঢোক গিলে সামনে এগিয়ে যায়। তাকবীর সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ কৃষ্ণ গহ্বরের দিকে তাকাতেই বুকে ছ্যাদ করে উঠল। কাপা কাপা হাত নিল নাকের কাছে। স্বস্তির নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের উপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোটেল স্টাফের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। দমকা হাওয়া বইছে। বাতাসে এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্তভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনী তারাগুলো আকাশে অনুপস্থিত থাকলেও চারপাশের বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে ছুঁয়ে আসে আলোতে জলজল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলোভাবে উঠতে থাকা শাড়ির আঁচল 22 তলা বিল্ডিংয়ের উপর পেছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কার্নিশ বেগ এড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা। এই কান্নার কারণ এগুলো একান্তই ব্যক্তিগত, যা কেউ জানে না, কেউ না, সে তার সৃষ্টিকর্তা ছাড়া। খুব বেলা করে ঘুম ভাঙে এলিজাবেথের। আসল ভঙ্গিতে নড়াচড়া করতে গেলেই শরীরে টনটনে ব্যথা হয়, অনুভূত হয় ঢোক গিলতে পারছে না, খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে। কিচেন থেকে শব্দ আসছে। কপালে সূক্ষ্ম ভাঁজ করে এলিজাবেথের। স্লিপার পরে ব্যগ্র পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপকথা তুই তো আমারই, জীবনের চেয়ে আরো দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ায় বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে সস্নিগ্ধতা ফুটে উঠেছে মেয়েটার মুখে। ফোলা ফোলা ঠোঁট, মুখে আরো বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। পরপর কাটিং নাইফ দিতে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল, এই একটু আধটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে এলো। উৎসুক হয়ে জানতে চাইল, সত্যি? যদি আমি কবি হতাম তবে দুনিয়াতে তুমি ছাড়া আর কোনো সৌন্দর্যের দাম থাকতো না। যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসের পাত্রী হতে তুমি। এক কাল রাত অতিবাহিত হবার পর সকাল সকাল এলিজাবেথের তনুমন পুলকিত হয়ে যায়। লাজুক হেসে কিচেন স্পেসে পা রাখতেই তাকবীর থামিয়ে দিল। এই একদম না। গাল ফুলিয়ে কোমরে দুহাত গুজে দাঁড়ায় এলিজাবেথ। অভিমানী কণ্ঠে বলল, কেন? আমি করি। আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবীর একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয়ে উত্তর দিল, প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি। দ্বিতীয়ত খুব ইচ্ছে হলে তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না পারি তো। ভুলে যাও। তাকবীরের তাৎক্ষণিক জবাব। এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগেই তাকিয়ে বলে ওঠে, একটু পর ডক্টর আসবে মাথার ড্রেসিং করার জন্য। টেবিলের উপর দেখো নীল প্যাকেট একটা মলম আছে, ওটা গলায় লাগিয়ে নাও, দাগ উঠে যাবে। ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি, গলার জ্বর তাক চলে যাবে। স্তব্ধ হয়ে যায় এলিজাবেথ। নিমেষ তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতে। অস্পষ্ট স্বরে আওড়ায়, আ আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ এবার কেঁদেই দেয়। তাকবীর কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো। হেসে নিদারুণ কোমল স্বরে বলল, তুমি না বললেও আমি সবকিছুই বুঝতে পারি লোকেশী। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এসব সবকিছুই বুঝতে পারি আমি। তবু আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছের নিজের সবটা স্পষ্ট রাখো সবসময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনো। দুটো খাতযুক্ত দৃষ্টি মেলে গেল।
কণ্ঠ বুঝে এলো কান্না এলিজাবেথের, ফ্যাসফ্যাসে আওয়াজে বলল, চলুন না আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল। পরপর স্মিত স্বরে বলল, কিচ্ছু হবে না লোকেশি, আমি আছি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূরে। মানতে পারে না এলিজাবেথ, মন কু ডাকতে থাকে। চোখ ভরা আশাতা নিয়ে বলল, সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামলে নিব, যাও ফ্রেশ হয়ে নাও, একটু পর চেকিং করব আমরা। কান্নার জোর কমে এলো এলিজাবেথের, কপালে ভাঁজ পড়ল। কোথায় যাব? তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল, অতঃপর বলল, নতুন হোটেলে উঠবো দূরে কোথায়, এখানে থাকাটা এখন রিস্ক। কিন্তু এভাবে আর হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে, মস্তিষ্ক শব্দের খণ্ডিত অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানে আবছা আসল কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেত, বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগেই তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছুটে। দরজার অভিমুখে যাওয়ার আগেই ঠাস। টিক টিক টিক, টাইমারে অন্তিম সময় যখন ঘনিয়ে আসে ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় বের এয়ার হোটেলের বেসমেন্ট। কেঁপে উঠল 40 তলা বিশাল আকৃতির দালান। মিলি সেকেন্ডের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয় পরিত্যক্ত বেসমেন্ট। বিস্ফোরক কেন্দ্রিক স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি ছোট বোম বিধায়। অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগেই অটোমেটেড ফায়ার সেফটির স্প্রিংলার সিস্টেম থেকে পানি পড়তে শুরু হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি। হোটেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টায় লেগে পড়ে। পুরো হোটেলে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আতঙ্কিত না হওয়ার জন্য। বিস্ফোরণের সময় তাকবীর হিতাহিত জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে। এলিজাবেথও তাকবীরের বুকের অংশের শার্ট খামচে ধরেছিল। তখন ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন। যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদেরও অক্ষত অনুভূত হলো, তখন দুজনেই হতচেতন হয়ে ফিরে। হাতের বাঁধন আগলা করে তাকবীর। এলিজাবেথও চকিত সরে আসে তাকবীরের বুক থেকে। কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেয় মেঝেতে। আটকে রাখা নিঃশ্বাস একদমে ছেড়ে হাঁপাতে থাকে। তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল। পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট ডিভাইস রাখা। এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল। অমায়িক হাসি লেপ্টে থাকা চোয়ালে উদীয়মান হয় ক্রোধ। পা দিয়ে পিষে দেয় ডিভাইসটি। শক্ত চোয়ালের ভেতরে প্রবেশ করতেই ক্ষুব্ধতার বাড়িধারা তলিয়ে যায় বহমান মন্থর শিথিলতায়। এলিজাবেথের ঝর্ণার প্রবাহের মতো মাধুর্য কমলতায় মোড়ানো মুখশ্রী দেখে, যা ঝর্ণার প্রবাহের মতো শীতল ও মুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উতাল পাতাল তরঙ্গে ভাসিয়ে যাওয়া মন অশান্ত সাগরের খড়খড়ে ওপার। ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবীরের শুকিয়ে খা খা হয়ে যাওয়া বুকে। ঠোঁটে ফুটে ওঠে আবারও সেই অমায়িক হাসি। ওটা কি ছিল? বোমা ব্লাস্ট হয়েছে। নেমে যাওয়া আতঙ্ক আবারও তিত্তির করে উদিত হয় এলিজাবেথের অবয়বে। গলা কাঁপতে থাকে, বলল, কোথায়? তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গুরুগম্ভীর। অবিলম্বে আওড়ায়, এটা ছোট বোম ছিল, মাইক্রো চার্জ বলা হয় এটাকে। এই ধরনের বোমাগুলি খুব ছোট্ট আকৃতির এবং বিশেষভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলে। তাছাড়া আশেপাশের তেমন কোনো ক্ষতি হয় না, চিন্তা করো না, আমরা সেফ। এলিজাবেথ যেন এখনো ঘোরের মধ্যেই পড়ে আছে, তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগল না। মস্তিষ্ক এখনো সেই বিকট শব্দ থেকে বের হতে পারেনি। তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পেছন থেকে তেড়ে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নবান। আমরা কি এখনো বেঁচে আছি? পা থামে তাকবীরের। বুক ফেটে হাসি আসে, তবে হাসল না। বুঝতে পারল এলিজাবেথ এখনো আতঙ্কের মাঝেই রয়ে গিয়েছে। সামনে এগিয়ে যেতে যেতে সবিনয়ে প্রত্যুত্তর করল, জান্নাত বা জাহান্নাম, কোথাও বেরিয়ার হোটেল নেই লোকেশি, ঘর থেকে বের হও। বের হবার পন্থা হিসেবে নিজের হাতে নিজেই চিমটি কাটল এলিজাবেথ। চোখ মুখ বিকৃত করে উঠে দাঁড়ায়, ছুটে যায় রুমে। দেখতে পাই তাকবীর তার জামা কাপড় লাগেজে রাখছে। এলিজাবেথ ছুটে গিয়ে বাধা দিল। আরে আরে কি করছেন? হাত থামে না তাকবীরের। কাজে অটল থেকে বলল, আমরা এখন এই হোটেল থেকে চলে যাব, ফ্রেশ হয়ে আসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই জায়গা আর এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য, গো ফাস্ট। এলিজাবেথ আর কথা বাড়ায় না, তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তাকবীরের ললাটের মধ্যভাগে 2 ভাগে বিভক্ত হয় সূক্ষ্ম চিন্তার ভাঁজে। হোটেল বের এয়ারের
অপোজিট বিল্ডিং এর উপর কাছের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব, যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যাচ্ছে। ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলেছে, ধুলো উড়িয়ে চলে যাওয়া নামিদামি গাড়িগুলো। তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বের ইয়ার থেকে এইমাত্র বেরিয়ে যাওয়া একটা রোলস রয়েলস গাড়ির দিকে। গাড়িটি হোটেল ত্রিসীমানা পেরিয়ে যেতেই অট্টহাসিতে ওঠে মানবটি। কাচের গ্লাস গলিয়ে ভিতরে দুটি ছড়িয়ে দিচ্ছে আলোকরশ্মি। সেই সূর্যের তীর্যক রশ্মিগুলো এসে আছড়ে পড়ছে রিচার্ডের শরীরে। রিচার্ড যেন আলো বিস্তরণে বাধা দিচ্ছে তাদের, তবুও তারা বাধাহীন। শরীরের পাশ ঘেঁষে ঠেলে ঠেলে প্রবেশ করছে ভেতরে, যার ফলস্বরূপ পেছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে। পেছনেই নেশো, লুকাস আর আলাদ্দিন দাঁড়িয়ে আছে মলিন মুখে। তিনজনেই ঘুমে ঢলছে। রিচার্ডের মতো তারাও সারা রাত জাগ্রত ছিল। কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতোই গম্ভীর এবং রহস্যময় করে তুলেছে। তবে এই লুকে পেছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিইও দাঁড়িয়ে আছে, প্রজেক্টরের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে। তবে তেমনটা মোটেও না। ঠোঁটের আগায় চড়া হাসিগুলো চাল বুনছে ষড়যন্ত্রের। রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চওড়া হাসি যেন অট্টহাসিতে ফেটে পড়ছে। শরীরের ভঙ্গি এবং অট্টহাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ যেন সে তার নিজের অর্জনে অথবা নিজের ভেতরে কোনো নৃশংস উন্মাদনার মাতোয়ারার। শক্ত চলে বিড়বিড় করল, You have to regret for your decision. রিচার্ড পেছন ঘুরে তা দেখে আলাদ্দিন এক প্রকার দৌড়ে আসে। আগ বাড়িয়ে জানতে চাইল, বস ঘুমাবেন তো? আপনি বললে এখানেই রুম বুক করছি। রিচার্ডের লম্বা লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম গুরুগম্ভীর কণ্ঠস্বর বলল, আন্ডারগ্রাউন্ডে যাব, নতুন কি মাল বেরিয়েছে একটু দেখে আসি। রিচার্ডের সাথে নিম্বাকৃতি আলাদ্দিনে ছুটতে যাচ্ছে। চেহারা মলিন, স্মিত স্বরে বলল, এখনই যেতে হবে? মানে কাল থেকে ঘুম নেই আপনার? এত দূর জার্নি করে আসলেন। পায়ের গতি থামিয়ে থামে রিচার্ড শক্ত চোখে তাকালো আলাদ্দিনের দিকে। রিচার্ডের শস্যব্যস্ত বিদ্যুৎ বেগী চাহনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদ্দিনের। রিচার্ডের চোখে মুখে কাঠিন্যতার সঙ্গে চোয়াল ক্রোধে মটমট করতে থাকে। লঘুদেহী আলাদ্দিনের উপর বুকে চিবিয়ে চিবিয়ে বলে, আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে। সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে, যেন মনে কখনো ব্যথা না লাগে। অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একগুঁয়েমি দূর করতে হবে। এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূত না হয়। আবেগহীন বা সংবেদনশীলতাহীন হয়ে মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে। গট ইট? পরপর 3 বার শুকনো ঢোক গিলে আলাদ্দিন খই হারিয়ে তড়িঘড়ি করে কয়েকবার মাথা চাকায়। ফ্রেশ হয়ে আসছি বলে রিচার্ড চলে যায়। ফোঁস নিঃশ্বাস ছাড়ে আলাদ্দিন। তাকালো ন্যাশো আর লুকাসের দিকে। দুজনের মধ্যে কোনো রকম হীনমন্যতা দেখা গেল না। খুবই স্বাভাবিক আলাদ্দিন এবার হতাশার দীর্ঘশ্বাস ফেলে। খুব করে বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়ে গিয়েছে। এই আলু, ক্ষিপ্ত হলো আলাদ্দিন, তবুও তা বাইরে প্রকাশ হতে দিল না। শূন্য অভিব্যক্তিতে তাকায় লুকাসের দিকে। লুকাস পূর্ণিমা চাঁদের মতো ঝকঝকে 24 কপাটি বের করে এগিয়ে আসছে তার দিকে। আলাদ্দিন ধরাশায়ী গলায় জবাব দিল, আমাকে এই নামে ডাকা বন্ধ করুন। তোকে তো আমি আলুই ডাকবো। একবার যা হবার হোক, তোর নামটা খুবই ভালো রে আলু। কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি। শীত, গ্রীষ্ম, বর্ষা কখনোই ছেড়ে যায় না। চল শক্ত হলো আলাদ্দিনের। দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল, প্রথম প্রথম প্রেমে পড়লে যেমন গুলশানকেও আমেরিকা মনে হয়, তেমনি আপনারও আলাদিনকে আলু মনে হচ্ছে। শালা, তুই কি আমাকে অপমান করলি? জিভ কাটে আলাদ্দিন। তড়িঘড়ি করে উত্তর দিল, না না না, সেই সাধ্য আমার আছে কি? লুকাস তেরসা নজরে এক পলক নেশোর দিকে তাকালো। নেশো বিরক্তি মাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে। নেশো অত্যন্ত ধৈর্যবান একজন, সবসময় সবকিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে। লুকাস আবারও দৃষ্টি ফেরায় আলাদ্দিনের দিকে। ছোট সাইজের আলাদ্দিনকে প্রথম দিন থেকেই তার কাছে মোটু পাতলুজনের মতো লাগতো। চেহারা, আকৃতি, গঠনও কিছুটা তেমনই। এই তিক্ততার মাঝে একটু এন্টারটেইন করা যায়, এতে মন্দ হয় না। আলু, বিরক্ত চাউচরণ করে প্রত্যুত্তর করলো আলাদ্দিন। হ্যাঁ। ঠোঁট কামড়ে হাসলো লুকাস। পরপর গলায় গম্ভীর চয়নে বিটলামি করে বলল, মেজাজ খারাপ? প্রচুর ঘুম পাচ্ছে। লুকাস ফেক হাম তুলে মুখের সামনে টুরি বাজিয়ে বলল, আমারও। থেমে গুরুগম্ভীর গলায় অপ্রত্যাশিত হাস্কি ভয়েসে বলল, আই অ্যাম ডিপ্রেসড, ইউ আর ডিপ্রেসড, লেটস গেট আন্ডার রেস্ট।
নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণ হলো এবার। নেশো চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়ে। আলাদিন এবার সংযম হারায় ভয়। লুকাসের দিকে শক্ত চোখে তাকিয়েও আবার কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে। তুষ্ট হেসে বলল, আপনার কি মনে হয় আমেরিকায় এত ফর্সা ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব? সরি ব্রো, আই অ্যাম নট ইন্টারেস্ট ইন ব্ল্যাক। লুকাসের চোখ বড় বড় হয়ে যায়। রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না। তেড়ে গেল আলাদিনের কাছে। 4.5 ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়ে শার্টের গলা চেপে ধরে উপরে তুলে ফেলে। আলাদিনের শরীর শূন্যে, চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, গলায় দাগ বসে যাচ্ছে। লুকাস আগুন বর্জন করলো কথায়, চোখে চলছে ক্রোধের অগ্নি। আমাকে কালো বলছিস শালা? জানিস আমাদের তামিলনাড়ুতে এটা ঐতিহাসিক রং, যুগ যুগ ধরে বিস্তার আসছে সবার মাঝে। আলাদিনের চোখ প্রায় উল্টে যাবে এমন ভাব, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। দেখে এবার নেশো এগিয়ে গেল, লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায়। আলাদিন নিচে পড়ে গলা ধরে কাশতে থাকে। নিঃশ্বাস নিতে না পারার জন্য সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, হাঁপাতে থাকে। লুকাসের তবুও ক্রোধ কমে না। জানিস আমার গায়ে রং নিয়েও কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকা। থতমত খেয়ে যায় লুকাস। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে নেশোর দিকে বলল, নেশো তুমিও? ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসল নেশো। তবে গুরুগম্ভীর মুখশ্রীতে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতঃপর দুজনের দিকে তাকিয়ে গমগমে বলায় বলল, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানে হয় না। বস যে কাজ দিয়েছে তা কর, মরতে না চাইলে। বলে হনহনিয়ে চলে যায় নেশো। তপ্ত শ্বাস ফেলে লুকাস। সামনে এক পা বাড়িয়েও আবার পেছন ফিরে তাকালো নিচে পড়ে থাকা আলাদ্দিনের দিকে। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পেছন ঘুরে দুর্বল আলাদ্দিনকে কাঁধে তুলে নিয়ে আবার হাঁটা দিল সামনে। লস অ্যাঞ্জেলসের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডটা। ভেতরে গাড়ি নিয়ে যায় না, রাস্তা সরু, তাই ওরা এখানে গাড়ি রেখে ভিতরে গিয়েছিল। রিচার্ডের পরনে সবসময়ের মতো একটি কালো স্যুট এবং স্যুটের কলারের অংশ কালো, যা ভেতরের কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। এই রঙের বৈপরীত্য রিচার্ডের চরিত্রকে আরও রহস্যময় এবং জটিল করে তোলে সবসময়ের মতো। কালো শার্ট, কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওর লুকটি পুরোপুরি ছিমছাম এবং মার্জিত, যা রিচার্ডের চরিত্রে উচ্চ পর্যায়ের ভিলেনের লুককে পূর্ণতা দিতে সক্ষম। গাম্ভীর্যতায় মোড়ানো ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয় রিচার্ডের। কপালের দুপাশ দিয়ে চুলগুলো বিছিয়ে আছে, এলোমেলো থাকার কারণ আজ কানের নিচে ধনুকের ফলা ট্যাটুটি সুস্পষ্ট উদীয়মান। হঠাৎ করে রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণে কোনো কিছু একটাবার ইঙ্গিত দেয়, তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিচ্ছে। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে। হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ঢুলতে ঢুলতে রিচার্ডের উপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারায় হিংস্রতা ফুটে উঠল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক আত্মায়। ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে। কোটের ভেতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে। ট্রিগারে প্রেস করতে করতে হিংস্রতা প্রভাবে বিড়বিড়ি ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। পিছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড। সেও ড্রাঙ্ক, তবুও কন্ট্রোলে। রিচার্ডের গান প্যান্টের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলতে থাকলো, হে ম্যান, হে, ড্রপ দ্য গান, শি ইজ মাই গার্লফ্রেন্ড। সরি ব্রো। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে লুকাস নেশাও দুজনেই হতভম্ব। আলাদিনের চেহারা দেখার মতো হয়ে আছে, ভয়ের ভিতরে চুপসে গিয়েছে একদম। এই ভরা প্লেসে মার্ডার করা মানেই হট নিউজ, আর নিউজে খবরটা নিশ্চয়ই লাখ ভেগাত যাবে। যদিও কোনোভাবে মাফিয়া লিডার অ্যালেক্সের কাছে রিচার্ড আমেরিকায় আসার খবর যেতে পারে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেরি নেই। আলাদিনের বডিগার্ডটা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে। হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে। বন্দুকের সরুনলের ইশারায় ছেলেটিকে বলল চলে যেতে। ছেলেটি এক মুহূর্তও সময় ব্যয় করে না, মাতাল মেয়েটিকে তুলে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন। রিচার্ডের চোয়ালে ক্রোধে মটমট করছে। খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতো গালের মধ্যে ভাগের কাটা দাগ রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুজনেই চকচক করছে। গা থেকে কোট খুলে পাশের ওয়েস্টবিনে ফেলে দিল রিচার্ড। নেশো গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। লুকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য। গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গড়বড় আছে। লুকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বোঝালো রিচার্ড। লুকাস মুখে কোনো প্রত্যুত্তর না করে শুধু চোখের পলক ফেলল। অতঃপর নিচে আগিয়ে গিয়ে গাড়িতে বসলো। নেশো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভুরুকুচকে পেছন তাকালে রিচার্ড একইভাবে নেশোকেও কিছু বোঝায়। পরপর সুযোগ বুঝিয়ে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো রিচার্ড। আলাদিন কিছুই বুঝতে পারছে না ওদের কর্মকাণ্ড।
দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশা দেখছে। রিচার্ড দূরে সরে যেতেই অপর পাশের ডোর দিয়ে ন্যাশো লোকাস লাফ দিয়ে বেরিয়ে গেল। ওরা দূরে গিয়ে ছিটকে পড়তেই গমগমে ব্যস্ত রাস্তা প্রকম্পিত হলো। গাড়ির পার্টসগুলো শূন্যে উঠতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ধোঁয়াকুণ্ডলীগুলো স্বচ্ছ আকাশে আধার নামিয়ে আনে। বিস্ফোরণের শব্দের তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল। আশেপাশের মানুষ ও অন্যান্য যানবাহনও গুলো দ্রুত নিরাপদ দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে ছিমছিম পরিবেশ রণক্ষেত্র পরিণত হলো। রিচার্ড শিকারী দৃষ্টি এদিক সেদিক তাকাতে থাকে। সুগভীর নিকষ সমুদ্র নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছরিত হচ্ছে। হঠাৎ চোখ আটকায় সামনের একটি বাইকের দিকে। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতেই তৎক্ষণাৎ হাতে থাকা ছোট রিমোট জ্যাকেটের ভেতর ঢুকিয়ে বাইক স্টার্ট দেয় লোকটি। লুকাসেরও কালো জামা হওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড। লুকাস যখন গাড়ির ভেতর ঢুকে তখনই সামনে দিয়ে একটা ট্রাক যায়, যার কারণে দেখতে পায়নি রিচার্ড যে পেছনে সরে গিয়েছিল। কাজ হয়েছে ভেবে রিমোটে প্রেস করে আর ব্লাস্ট হয়ে যায়, কিন্তু সে জানতো না তার আগেই যে লুকাস আর ন্যাশো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল। এটাও ভাবতে পারেনি রিচার্ডের বাসপাখি নজরে পড়ে যাবে। আলাদিন যেন এখনো ঘরের মধ্যে আছে। তার ঘরের মধ্যে দিয়েই রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে ছুটে ওই বাইকটির পেছনে। ন্যাশো লুকাস রিচার্ডের পিছু নেবার আগে রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর 3 বার ঢোক গিলে গিয়ে দাঁড়ালো ন্যাশোর পাশে। চুপসানো গলায় বলল, উনি এত রাফলি বাইকও চালাতে পারে? ন্যাশো আলাদিনের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসলো। পরপর বাষ্পের ন্যায় বাইকের ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়ার দিকে তাকিয়ে দাপুটি গলায় বলল, ন্যাশো হিজ অ্যান অলরাউন্ডার। ক্যালিফোর্নিয়ার প্রশস্ত ও মসৃণ হাইওয়ে ধরে দুটি বাইক বেসামাল গতিতে এগিয়ে যাচ্ছে। স্পিড এবং কন্ট্রোল দেখে বোঝা যাচ্ছে দুজনেই খুবই দক্ষ। তাদের প্রতিটি বাঁক, প্রতিটি ওভারটেকিং এবং প্রতিটি গতি নিয়ন্ত্রণে প্রকাশ পাচ্ছে তাদের দক্ষতা। দুই বাইকের গতি এবং গর্জনরত ইঞ্জিনের শব্দ পুরো পরিবেশে উত্তেজনা ছড়িয়ে যাচ্ছে। রিচার্ডের বাইকে তখন স্পিড মিটারের কাঁটা দেখা যায় 200 ছাড়িয়ে। ক্ষুধার্ত প্রাণীর মতো ছুটছে অপর বাইকটির পেছন। সামনের বাইকটা যখন বাইকের রিয়ার ভিউ মিরর দিয়ে পেছনে ধেয়ে আসা রিচার্ডকে দেখলো, বুক শুকিয়ে গেল তার। বাইকের স্পিড বাড়ায় আরো। বারবার মিরর দিয়ে পেছনে দেখতে থাকে। সে জানে একটু ভুল করলে প্রতিপক্ষ রিচার্ড তাকে ধরে ফেলবে এবং আজই তার মৃত্যু সুনিশ্চিত। তাই লোকটা দ্রুত বাঁক নেয় এবং রাস্তার প্রতিটি অংশকে কাজে লাগিয়ে নিজেকে সামনে রাখার চেষ্টা করে যাচ্ছে।